সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ বি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের ওপরে। আজকে তার ভিডিও নাম্বার 39। এর আগে টোটাল 38টা শিফটের কোশ্চেন আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি। তো যারা সেই ভিডিওগুলো দেখতে চাও, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো একটা কথা, এই 38টা শিফট আমি তোমাদেরকে যে কমপ্লিট করিয়েছি, ঠিক আছে, এখন যে শিফটগুলো তোমরা দেখবে আস্তে আস্তে মোটামুটি মোস্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে তোমার রিপিট হওয়া। ওকে, তো এর আগের 38টা শিফট তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো 2-3 বার করে, তবুও তোমরা পরীক্ষার হলে অনেক বেশি বেনিফিট পাবে। আর এছাড়াও যে শিফটগুলো এখন আমি করাচ্ছি সেগুলোও তোমরা প্র্যাকটিস করো, সেখানে একটা দুটো করে কোশ্চেন নতুন আছে, সেগুলোও তোমাদের আশা করি উপকার হবে। আর একটা কথা, আজকের পার্টিকুলার এই যে শিফটটা, এই শিফটটা কিন্তু আমি বলবো গ্রুপ ডির ওয়ান অফ দ্য বেস্ট শিফট এখনও পর্যন্ত আমি যতগুলো করিয়েছি। ঠিক আছে, এই শিফটে অনেকগুলো ভালো ভালো কোশ্চেন আছে। আজকে আমরা দেখবো 6 সেপ্টেম্বর 2022-এর থার্ড শিফটের কোশ্চেন। ঠিক আছে, আরেকটা কথা, এই গ্রুপ ডির যে সিরিজ চলছে এর সাথে সাথে কিন্তু আমরা এনটিপিসি 2025-এ যে এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলের, তারও কিন্তু সমস্ত টপিক ওয়াইজ কমপ্লিট করানোর চেষ্টা করছি। অলরেডি মেইন যে অ্যাডভান্স ম্যাথের টপিকগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিয়েছি। তো তোমরা সেগুলো দেখতে পারো, যদি মনে হয় দেখবে তো দেখতে পারো, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আর টোটাল ক্লাসের পিডিএফ এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ডাউনলোড করে নিও যদি তোমাদের প্র্যাকটিসের জন্য পিডিএফের দরকার পড়ে। তাছাড়াও তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা কোনো অঙ্ক যদি বেড়ে যায়, এই ডিসকাশন বলে একটা গ্রুপ আমি খুলেছি ক্র্যাক ইউর জব ডিসকাশন নামে, তোমরা সেখানে জয়েন করতে পারো এবং তোমাদের যা প্রয়োজন সেগুলো তোমরা সেখানে আস্ক করতে পারো। ঠিক আছে, তো তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে যদি আলফা এবং বিটা হয়, এই যে সমীকরণটা দেওয়া আছে এর মূল, তাহলে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার এর মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কী হবে। ওকে, বলেছে এই যে সমীকরণটা এর মূল হচ্ছে আলফার বিটা, তবে আলফার স্কোয়ার করতে হবে আর বিটার স্কোয়ার করতে হবে, তাহলে আরও দুটো আমার আলাদা আলাদা সংখ্যা বেরোবে। বলছে সংখ্যা দুটো দিয়ে তৈরি আমার দ্বিঘাত সমীকরণটা কী হবে। সবার আগে তোমাকে দেখতে হবে যে দ্বিঘাত সমীকরণ তৈরি হয় কী করে। একটা দ্বিঘাত সমীকরণ আমরা তৈরি করি এভাবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা আমি কী লিখছি, আলফা প্লাস বিটা হচ্ছে তোমার মূল দুটির যোগফল। ওকে, সেখানে আমি মূল দুটি না লিখে আলফা প্লাস বিটা লিখে দিলাম শর্টকাটের জন্য। আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, 0 হয়ে গেল। এটা হচ্ছে এইভাবে আমরা একটা সমীকরণ তৈরি করি। একটা সমীকরণ তৈরি করার স্ট্রাকচার এটা। ঠিক আছে, এবার এখান থেকে দেখো সমীকরণ তৈরি করতে গেলে আমাদের কী দরকার, আলফার বিটার যোগফল লাগবে আর আলফার বিটার গুণফল লাগবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হচ্ছে তোমাদের। তাহলে এখান থেকে এই সমীকরণে আলফার বিটার যোগফল আমরা কী করে পাবো, দেখো এই সমীকরণের ক্ষেত্রে এখনও কিন্তু এই সমীকরণ আমি আসছি না, শুধুমাত্র এই সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল কী করে পাবো, দেখো মূলদ্বয়ের যোগফল যেটাকে আমরা কি বলছি আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা আমরা কি করে পাই, এটা পাই আমরা মাইনাস বি বাই এ। ওকে, মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে মাইনাস বি এর মান কত, বি এর মান হচ্ছে -5। এর আগের ভিডিওগুলোতে আমি অনেকবার করে বলেছি কোনটা বি কোনটা সি কোনটা এ। এক্সের সাথে যেটা সহগ সেটাকে বলা হয় বি, এক্স স্কোয়ারের সাথে যেটা সহগ সেটাকে বলা হয় এ, আর এই যে কনস্ট্যান্ট যেটা একা একা পড়ে আছে তাকে বলা হয় সি। ওকে, তাহলে এখান থেকে মাইনাস বি মানে মাইনাস তো থেকেই যাচ্ছে মাইনাসের জন্য, এই যে এই মাইনাস, আর বি এর মান কি -5, তাহলে -5 বাই এর মান কত আমার 1। এর মান কি কিছু নেই, মানে কি 1 আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হয়ে যাবে কত আমার 5, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এবার আসি গুণফল, মূলদ্বয়ের গুণফল, যেটাকে আমি আলফা ইন্টু বিটা বলি, সেটা কি লিখি আমরা, সেটা লিখি আমরা সি বাই এ। সি কত এখানে 3 বাই এ মানে কত, সরি এ মানে কত আমাদের 1, তাহলে 3/1 মানে হয়ে যাচ্ছে 3। এটুকু ক্লিয়ার। এই সমীকরণে মূলের যোগফল আমি পেয়ে গেছি এটা, আর মূলের গুণফল আমি এটা পেয়ে গেছি। এবার বলেছে যে আরেকটা সমীকরণ তোমায় তৈরি করতে হবে, এই যে মূলের যে যোগফল বেরোছিল বা যে দুটো মূল তোমার বেরোবে তার স্কোয়ারের মানে স্কোয়ার করতে হবে, সেইটা দিয়ে তোমাকে সমীকরণ তৈরি করতে হবে। তার মানে এই সমীকরণটা তৈরি করতে গেলে আমার যেটা বেরোবে সেই সমীকরণের স্ট্রাকচার কেমন হবে, এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু মূল দুটো বলেছে এক্স এ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে আমি এখানে সমীকরণ কী লিখবো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে 0। এই সমীকরণ তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার বের করতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমি বের করবো, পারি আমরা বের করতে, দেখো
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, তারপরে কী হয়ে যাবে মাইনাস 2ab। 2ab মানে আমি ইন্টু সেট 2ab হচ্ছে তোমার আলফা ইন্টু বিটা। ওকে, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার মান কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 গুণ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার কী হয়ে যাবে 3, সরি আলফা বিটার মান কত 3, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 9, সরি 25 মাইনাস 6 সমান সমান 19। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত হয়ে গেল 19 হয়ে গেছে আমার। আর আমার দরকার দেখো আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার আর দেখো আলফার বিটার মান কত 3, আমি বোথ সাইডে স্কোয়ার করে দেবো। তাহলে এই পাশে পড়ে থাকবে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার সমান সমান 3 তিরিকে 9 হয়ে গেল। ওকে, তাহলে সব কিছুই পেয়ে গেছি। এবার সিম্পলি বসিয়ে দাও যে এক্স এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত 19, তাহলে 19x প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার কত হয়ে যাবে 9 সমান সমান 0। তাহলে এই তোমার এই আলফা স্কোয়ার প্লাস এবং বিটা স্কোয়ার এই মূল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ সেটা কী হয়ে যাবে এক্স এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 9 এক্স এক্স স্কোয়ার মাইনাস 19x প্লাস 9 কোথায় আছে, এই যে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট 2 দাগের কোশ্চেন বলেছে 50-এর কম মৌলিক সংখ্যার মোট সংখ্যা কত 15টা। 50-এর কম মৌলিক সংখ্যার মোট সংখ্যা হচ্ছে 15টা। এইটুকু এখন জানা দরকার যে 1 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বারস কতগুলো আছে আমাদের 15টা। 1 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার কতগুলো আছে আমার 25টা। আর 1 থেকে 200-এর মধ্যে প্রাইম নাম্বার আমার কতগুলো আছে 46টা। ওকে, এইগুলো এখন তোমরা মাথায় রাখবে। নেক্সট বলেছে একটি পণ্যের চিহ্নিত মূল্য 500, তাতে ধারাবাহিকভাবে এত এবং এত টাকা এবং X% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য হয় 303.60 টাকা। যদি এই পণ্যকে একেবারে 33+X% ছাড়ে বিক্রয় করা হয় তবে বিক্রয় মূল্য কত হবে। এটা আমি ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন বলবো। দেখো কোশ্চেন কিন্তু সোজা, কোশ্চেন একদমই সোজা, কিন্তু এটা করবে কিভাবে। কোশ্চেন একদমই সোজা, তোমরা নিজেরাই করতে পারবে, কিন্তু টেকনিক আছে। ঠিক আছে, কোশ্চেনে কী বলেছে একটা চিহ্নিত মূল্য আছে 500 টাকা, তার উপরে প্রথম 25% ছাড় দিল, তারপরে আবার 8% ছাড় দিল, তারপরে আবার X% ছাড় দিয়েছে, দেওয়ার পরে বিক্রয় মূল্য হয়েছে 303.60 টাকা। বলেছে যদি এই পণ্যকে মানে এই 500 টাকা জিনিসের মানে 500 টাকার যে জিনিসটা আছে তাকে একবারে 33 টাকা তার সাথে এই যে এক্সের মান যেটা বেরোবে সেই টাকা যোগ করে একক ছাড় দেবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে। ওকে, আমরা করে দেবো। প্রথমে আমার যে দামটা দেওয়া আছে সেটা কত 500 টাকা। 500 টাকার উপরে প্রথমে আমার ছাড় দিচ্ছে কতটা 25%, তাহলে 500-র 25% কত হয়ে যায় 500 × 25/100, 125 টাকা হয়ে যায়। তাহলে 500 থেকে 125 যদি তুমি বাদ দাও তাহলে কত পাবে 500 থেকে 125 বাদ দিয়ে দাও, এটা হয়ে যাবে তোমার 400, 475, 375 টাকা। কত হয়ে যাচ্ছে 375 টাকা। আচ্ছা এক কাজ করো, আলাদা আলাদাভাবে না করে না একবারে করে দাও, একবারে করলে আরও বেশি তাড়াতাড়ি হবে তোমাদের। দেখো টোটাল চিহ্নিত মূল্য বলেছে 500 টাকা। ওকে, 500 টাকা, 500 টাকার বলেছে 25% প্রথমে ছাড়, তাহলে 25% মানে আমরা কী জানি 25/100 মানে 1/4, মানে কোনো একটা জিনিসের দাম যদি 4 টাকা হয় তাকে 1 টাকা ছাড় দিতে হবে, তার মানে আমি বিক্রি করছি কয় টাকায় 3 টাকায়। তাহলে 500 কত হয়ে যাবে 3/4, 3/4 ইন্টু আবার বলেছে 8% আরেকটা ছাড় দেবে 8/100, কাটাকাটি করলে 2/25, মানে 25 টাকার জিনিসের 2 টাকা ছাড়, তাহলে আমার পড়ে থাকবে কত টাকা 23 টাকায় বিক্রি করছি, তাহলে 23/25। এবার বলছে X%, এক্সের মান কি আমি জানি না, তাহলে আগে এইটুকু বের করে নাও যে তোমার কত টাকা বেরোচ্ছে। আচ্ছা 25 দিয়ে যদি এটাকে কাটি 25 দোকানে 50 হয়ে গেল আর 0, আর 5 দিয়ে যদি 4 দিয়ে এটাকে গেলে 5, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার 15 × 23, আর 15 × 23 হয়ে যাচ্ছে 3 15 45-এর 5 হাতে আমার 4, 15 দোকানে 30 আর 4 34, 345 টাকা। প্রথমে এই দেখো এই দুটো ছাড় দেওয়ার পরে দাম দাঁড়িয়েছে 345 টাকায়। এবার বলেছে আর একটা ছাড় দিতে হবে X%, এই X% ছাড় দেওয়ার পরে আমার দাম দাঁড়াচ্ছে কত টাকা 303.60, এই কয় টাকা। তাহলে একটা জিনিস দেখো এখান থেকে তুমি ছাড় পাচ্ছ কত টাকা, এখান থেকে তুমি ছাড় পেয়েছো কত টাকা 345.0 থেকে দাম হয়েছে 303.6, তাহলে 4 হাতে থাকলো আমার 1, 3 রাখে 4 আর কত হলে 5 1-কে, আর এটা পড়ে আসবে 4, অর্থাৎ তুমি ছাড় পাচ্ছ 41.4 টাকা ছাড় পাচ্ছ। কত টাকার উপরে ছাড় পাচ্ছ 41.4 টাকা, 345-এর উপরে তো ছাড়টা দিচ্ছিলো আবার না,
পরপর ধারাবাহিক ছাড় বলেছিল, অলরেডি দুটো দিয়ে দিয়েছে, তাহলে বাকি যে টাকাটা পড়ে থাকবে তার উপরে আমার X% ছাড়, সেই X% ছাড় দেওয়ার পরে আমার 303 টাকা হয়েছে, মানে 303 দশমিক সামথিং যেটা আছে, তাহলে আমার ছাড় পাচ্ছি কত 41.4 টাকা। এই ছাড়টা দেওয়া হচ্ছে কার উপর, 345 টাকার উপর, 345 ইন্টু, এবার তুমি কী করবে 100 দিয়ে গুণ করবে, তাহলে এক্স কত পার্সেন্ট হচ্ছে সেটা পেয়ে যাবে। পয়েন্ট তোলার জন্য একটা শূন্য কেটে যাবে, কেন কেটে যাচ্ছে, সিম্পলভাবে করাই, পয়েন্ট তোলার জন্য নিচে কী আসবে, একটা 10 আসবে, আমার 0 আসবে, তাহলে দেখো এই শূন্য কেটে গেল, তাহলে ডাইরেক্ট আমি উপরেই কেটে দিতে পারি। আচ্ছা 345 দিয়ে যদি এটাকে কাটি, 5 দিয়ে যাই, 5 দিয়ে হচ্ছে 5 ছক 30, থাকে আমার 4 45, 5 নং 45। আচ্ছা 5 দিয়ে যদি 10কে কাটি, 5 দুগুণে 10 হয়ে গেল, আর 69 দিয়ে 400 এটাকে কাটলে 6 হয়ে যায়, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমার কত হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12%। তার মানে আমি বলতে পারি যে X% সমান কত, আমার 12%, এক্স মানে কত আমার 12। আচ্ছা বেশি মুছে গেল, এইটুকু মুছে দাও জাস্ট। আমি এখান থেকে পেয়ে গেলাম যে X% মানে কত আমার 12, X সমান 12%। এবার আমাকে বলেছে এই পণ্যকে একেবারে 33 প্লাস X%, তাহলে 33 প্লাস X সমান কত হয়ে যাবে, 33 প্লাস 12 সমান 5 4, 45% ছাড় দিতে হবে। 45% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে, কোনো জিনিসকে 45% ছাড় দেওয়া মানে কি, জিনিসটা আমি পাচ্ছি কত টাকায়, তোমার 55%। আরে বাবা টোটাল জিনিস ধরো 100 টাকার জিনিস, সেখানে তুমি 45 টাকা ছাড় দিচ্ছ, তাহলে তুমি পাবে কত টাকা, 55 টাকাই তো পাবে। তাহলে টোটাল জিনিসের দাম আমার 500 টাকা, 45 টাকা ছাড় দিচ্ছি মানে আমি 55 টাকাতে বেচছি, 55/100, 1 2 1 2, 5 5 25 5 হাত আমার 2, 5 5 25 2 27, তাহলে টোটাল আমি বিক্রি করছি কত টাকায়, লাস্টে 275 টাকায়। বোঝা গেছে এই অঙ্ক। দেখো এই অঙ্ক কিন্তু একদমই কঠিন না, একদমই সোজা অঙ্ক, জাস্ট তোমাদের এই যে এইভাবে করতে হবে, এইভাবে করলে আরও বেশি সোজা হয়ে যাবে, দাগ পড়ে গেল না। ওকে নেক্সট 4 দাগের কোশ্চেন দেখো, এই যে এত বড় একটা কোশ্চেন থেকে কী মনে হচ্ছে, খুব কঠিন না, একদমই কঠিন না, এটাও ভালো। আমি তোমাকে বললাম না যে আজকের শিফটে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক। দেখো বলেছে ধরা যাক পি সমান এত আর কিউ সমান এত দেওয়া আছে, তাহলে পি ভাগ কিউর মান কী হবে। ওকে পি এর এটাকে না আগে আমরা সলভ করব, পি এর যেটা দেওয়া আছে এটাকে আমরা সলভ করলে কী পাবো, সবার আগে এখানে লসাগু করো। দেখো লসাগু করলে সোজা দাগ দিতে গেলে ব্যাকা হয়ে যায়, না ব্যাকা সেই হবে, সোজা আর কি হবে না, তো যাই হোক অ্যাডজাস্ট করো। এখানে লসাগু হয়ে যাবে কত আমার এক্স ওয়াই, তাহলে এক্স এক্স কেটে গেলে উপরে হয়ে যাবে আমার ওয়াই মাইনাস এক্স। ওকে ওয়াই মাইনাস এক্স এটুকু গেল, আর ব্র্যাকেটের মধ্যে আমার পড়ে আছে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র কী হয়ে যায়, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান আমি যদি ভাঙিয়ে লিখি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই, না এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই লিখে দিচ্ছি আমি এখানে, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই, আর মাইনাস একটা এক্স ওয়াই পড়ে আছে, তাহলে মাইনাস এক্স ওয়াই থেকে গেল। দেখো এবার দেখো মাইনাস প্লাস 2x ওয়াই, তার থেকে যদি একটা এক্স ওয়াই চলে যায় আমার, তাহলে কী পড়ে থাকবে, শুধু একটা এক্স ওয়াই পড়ে থাকবে না, তাহলে একবারে আমি এটা লিখে দিচ্ছি যে এক্স ওয়াই। কেন আসলে এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে এখান থেকে, হয়েছে তো। ওকে প্লাস আবার এখানে দেখো সেম জিনিস আছে, তাহলে এখানেও আমি কী করব, লসাগু করব এক্স ওয়াই, তাহলে এখানে আমার পড়ে থাকবে ওয়াই প্লাস এক্স, আর এখানে দেখো দেওয়া আছে তোমার একই জিনিস যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস 2x ওয়াই, আর এখানে একটা প্লাস এক্স ওয়াই আছে, তাহলে দুটো এক্স ওয়াই মাইনাসে আছে, তার থেকে একটা প্লাস এক্স ওয়াই যদি যোগ হয় তাহলে আরও তো একটা মাইনাস এক্স ওয়াই পড়ে থাকবে, তাহলে এইটুকু আমি লিখে দিয়ে মানে মুছে দিয়ে লিখে দিতে পারি কি এক্স ওয়াই। বোঝা গেছে কেন এক্স ওয়াই লিখছি, ব্র্যাকেট কাটিং করো। এবার দেখো এখান থেকে কি করব, এবার একটু খেয়াল করে দেখো এখানে আছে দেখো ওয়াই মাইনাস এক্স, আর এখানে আছে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আচ্ছা এখান থেকে না দুটো ফর্মুলা তোমরা মনে রাখবে, একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হয়ে যায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। ওকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা গেল। আর একটা হচ্ছে তোমাদের এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র কী হয়ে যাবে, এর সূত্র হয়ে যাবে এ প্লাস বি ওকে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ওকে শুধুমাত্র একটা চিহ্ন এখানে চেঞ্জ হবে, একটা নয় দুটো।
এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে, আর আগেরটা ছিল এখানে মাইনাস এখানে প্লাস। ওকে, এই দুটো সূত্র তোমরা মনে রাখবে। দেখো এই দুটো সূত্র তোমার এখানে চলে এসছে, ওয়াইকে মনে করো এ আর এক্সকে মনে করো বি, তাহলে দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি। এবারে দেখো এ স্কোয়ার, ওয়াইকে মনে করেছিলাম, বিটা আগে লেখা আছে, প্লাসের ক্ষেত্রে আগে থাকলেও কি পরে থাকলেও কোনো তো ব্যাপারই না, না? তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলে এটা আমি কী বলতে পারি যে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব লেখা আছে, এখানে কী লেখা আছে, ওয়াই কিউব মাইনাস এক্স কিউব। তাহলে এটা আমি এখান থেকে লিখে দিতে পারি যে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব বাই আমার কী পড়ে থাকবে, এক্স ওয়াই পড়ে থাকবে। এই পুরো সূত্রটা বুঝতে পেরেছো তো? এই যে এই সূত্রটা এখান থেকে আমি লিখেছি, তাহলে প্লাস আছে, যে এই প্লাসটা লিখে দাও। আবার এখানে দেখো এ প্লাস বি লেখা আছে, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, দেখো নিচের সূত্রটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে ওয়াই কিউব প্লাস এক্স কিউব বাই নিচে কী আছে আমার এক্স ওয়াই। ওকে, এবার দুটো দেখো লসাগু করলে কী হয়ে যাবে, নিচে আমার সেম চলে আসবে এক্স ওয়াই, আর উপরে আমার কী পড়ে থাকবে, ওয়াই কিউব প্লাস মাইনাস আছে তো এটা, ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, আর এই যে প্লাস থাকলো প্লাসের মতো ওয়াই কিউব প্লাস এক্স কিউব। ওকে, এখান থেকে দেখো এক্স কিউব আর এক্স কিউব উড়ে গেল, তাহলে এখানে আমার পড়ে আছে কি 2y কিউব বাই এক্স ওয়াই। এখান থেকে দেখো একটা ওয়াই, আর ওয়াই কিউব মানে কি আমার 3টে ওয়াই আছে, তার থেকে একটা ওয়াই চলে যাবে, তাহলে কেটে গেল এখান থেকে। তাহলে কী পড়ে থাকবে আমার 2y স্কোয়ার বাই এক্স। এটুকু ক্লিয়ার হয়েছে, 2y স্কোয়ার বাই এক্স। এটা কার মান, এটা পি এর মান, এটা কিন্তু পি এর মান। তাহলে এখান থেকে আমি পি সমান সমান বলতে পারি যে 2y স্কোয়ার বাই এক্স। খুব ভালো কথা। এবার দেখো তোমার কিউর মান বলে দিয়েছে কি ওয়াই বাই এক্স, কিউয়ের মান কত ওয়াই বাই এক্স, আর কিউ সমান সমান ওয়াই বাই এক্স। এবার তোমাকে কী করতে বলেছে, ভাগ করতে বলেছে। তার মানে 2y স্কোয়ার বাই এক্স ভাগ ওয়াই বাই এক্স, পি ভাগ কিউ লিখলাম আমি। দেখো যখন ভাগ থাকে এই চিহ্নটা উল্টে গেলে গুণ হয়ে যাবে, মানে কি উল্টে যাবে পাশে। তাহলে এ পাশে আমার হয়ে যাবে কি 2y স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স উপরে চলে যাবে, এক্স তো নিচে আছে এখানে, তাহলে উপরে চলে যাবে এক্স বাই ওয়াই। এক্স কেটে গেল, ওয়াই দিয়ে দেখো দুটো ওয়াই আছে, তাহলে একটা ওয়াই পড়ে থাকবে, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হয়ে যাবে কি 2y। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আহামরি কঠিন কিন্তু না এই অঙ্কগুলো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নেক্সট 5 দাগের কোশ্চেন। আচ্ছা, এটাও কিন্তু বেশ ভালো অঙ্ক। বলেছে একটি পণ্য প্রথমে চিহ্নিত মূল্যে D% ছাড় দিয়ে পরে একই টাকার সমমূল্যের আরেকটি ছাড় দিয়ে 405 টাকায় বিক্রি করা হয়। পণ্যের চিহ্নিত মূল্য 540 হলে ডি এর মান কত? ওকে, একটি পণ্য প্রথমে চিহ্নিত মূল্যে D% ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমে পণ্যের চিহ্নিত মূল্য ছিল 540 টাকা। কত টাকা ছিল? 540 টাকা। ওকে, ঠিক আছে, 540 টাকা। তারপরে বলেছে একটা ছাড় দেওয়া হবে D%। কত পার্সেন্ট? D% ছাড় দেওয়া হবে। D% ছাড় দেওয়ার পরে একটা দাম তো আসবে, দাম আসবে। এবার বলেছে যে দামটা D% মানে যে টাকাটা এসেছিলো, মনে করো 540-এর উপরে আমি D% ছাড় দিচ্ছি। D% ছাড় দেওয়া মানে আমার দাম, তোমার D%-এর মান দাঁড়াচ্ছে 30 টাকা ছাড় দিচ্ছি। ওকে, মনে করো 30 টাকা ছাড় দিচ্ছি, তার মানে এর দাম কত হবে? 510 টাকা। এই যে 30 টাকা যে ছাড়টা দিচ্ছি না, আবার এখানে সেই 30 টাকাই দেবো। তাই বলেছে যে সমমূল্যের আরেকটি ছাড়। এখানে কোনো পার্সেন্টেজ বলেনি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বলেছে সমমূল্যের আরেকটা ছাড়। মানে এই D%-এর মান যদি মনে করো 50 টাকা ছাড় দিতে পারছি আমি, তাহলে এখানেও 50 টাকা ছাড় দিতে হবে। তাহলে এই ছাড় দেওয়ার পরে আমার বিক্রয় মূল্য আসছে আলটিমেটলি 405 টাকা। অঙ্কটা কী বলতে চেয়েছে বোঝাতে পেরেছি তোমাদেরকে? 540 টাকার একটা প্রোডাক্ট আছে, প্রথমে D% ছাড় দেওয়া হচ্ছে। D% ছাড় দেওয়ার পর দেখো D% ছাড় দিলে একটা টাকার অঙ্ক তো বেরোবে যে এই টাকা আমি কম নিচ্ছি তোমার কাছ থেকে। যে টাকাটা কম নেওয়া হচ্ছে সেই টাকাটাই আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার কম নেওয়া হবে। মানে এইখানে যে টাকাটা কম নেওয়া হচ্ছে সেই টাকাটা আবার এখানে কম নেওয়া হবে। কম নেওয়ার পরে আমার আলটিমেটলি দাম দাঁড়াচ্ছে 405 টাকা। তাহলে বলেছে ডি এর মান কত? দেখো এখানেও কিন্তু আমার সেম টাকা, এখানেও কিন্তু আমার সেম টাকা, বুঝতে পারছো এটুকু? এখানে যদি 50 টাকা ছাড় দিয়ে থাকি, এখানেও আমি 50 টাকাই ছাড় দেবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে যে হাই ভগবান, এই যে 540 থেকে 405, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা মোট কত টাকার ডিফারেন্স আগে সেটুকু দেখো। 405 থেকে 540 তোমার হয়ে যায় 135 টাকার। টোটাল কত টাকার ডিফারেন্স? 135 টাকায়। এবার আমি তোমাদের কি বলেছিলাম, এই সেম যে টাকাটা বেরিয়েছে এই টাকাটা এখানেও ছাড়, এখানেও ছাড়।
মানে দুটো জায়গা মিলিয়ে তো 135 হচ্ছে, তাহলে একটা জায়গায় ছাড় কত হয়ে যাবে, 2 ভাগ করো, এর 2 ভাগ করলে এটা হয়ে যাবে তোমার 6 দুগুণে 12, হাতে থাকে হচ্ছে আমার 1 15, 7 দুগুণে 14, হাতে থাকে আমার 1.5, 67.5 টাকা করে। তার মানে আমার এখানেও ছাড় পড়েছে 67.5 টাকা, এখানেও ছাড় পড়েছে 67.5 টাকা। ওকে, দুটো জায়গায় আমার ছাড় পড়ছে কত টাকা করে, 67.5 টাকা করে। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এইবার দেখো তোমরা এই 67.5 টাকা, এই টাকাটা আমি ছাড় দিয়েছিলাম কত টাকার উপরে, 540 টাকার উপরে। তাহলে আমি ডি এর মান এখান থেকে পেয়ে যাবো। দেখো ছাড় দিচ্ছি কত টাকা, আমি 67.5 টাকা, কত টাকার উপরে, 540 টাকার উপরে ছাড় দিচ্ছি। পার্সেন্টেজ বের করতে বলেছে, কারণ ডি পার্সেন্ট, তাহলে ডি পার্সেন্ট মানে কি, পার্সেন্টেজের জন্য 100 গুণ করবো। তাহলে এটা তুমি সলিউশন করলে তুমি পেয়ে যাবে ডি এর মান কত। তাহলে পয়েন্ট তোলার জন্য একটু আগেই বললাম, আর বলবো না, একটা শূন্য কাটতে পারি, এই 0 দিয়ে এটা কেটে গেল। এবার দেখো এটা যদি 9 দিয়ে কাটি, 6 নং 54, 9 দিয়ে কাটলে 7 নং 63, থাকে 4 45, 5 নং 45, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 25 75, 25/2 মানে 12.5%। তাহলে ডি এর মান কত হয়ে গেল, ডি এর মান হচ্ছে 12.5%। এখানে ডি কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে, 12.5% ছাড় দেওয়া হচ্ছে। বোঝা গেছে? অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 6 দাগ। দেখো এত বড় একটা অঙ্ক, যত বড় অঙ্ক নয় মানে যত বড় অঙ্ক তার ঠিক ততটাই সলিউশন। বলেছে গত বছর গঙ্গার মাসিক বেতন ছিল 12,000 টাকা, সরস্বতীর মাসিক বেতন ছিল 10,000 টাকা। এবছর গঙ্গার বেতন 14,400 টাকা হয়েছে, আর সরস্বতীর বেতন 12,500 টাকা হয়েছে। সরস্বতীর বেতন বৃদ্ধি হয়েছে X%, গঙ্গার বেতন বৃদ্ধি হয়েছে Y%। তাহলে X - Y/Y ইন্টু 100%-এর মান কত? কিছুই না। দেখো প্রথমে হচ্ছে গঙ্গার বেতন হচ্ছে 12,000 টাকা বর্তমানে, মানে বেতন ছিল 12,000 টাকা, বেড়ে হয়েছে 14,400 টাকা। তাহলে বেড়েছে কত টাকা আমার, 2,400 টাকা। কত টাকার উপরে, 12,000 টাকার উপরে, ইন্টু 100 দিয়ে গুণ করলে আমি পার্সেন্টেজ পাবো। 2 শূন্য কেটে দাও, এই একটা কাটলো, একটা কাটলো, 12 দিয়ে কাটলে 20। অর্থাৎ বেতন বৃদ্ধি হয়েছে 20%। আর 20% মানে দেখো বলেছে গঙ্গার বেতন বৃদ্ধি Y%, তাহলে 20% মানে কত আমার Y। তাহলে Y এর মান কত আমার 20, এটুকু বেড়েছে। এবার দেখো, এবার হচ্ছে সরস্বতীর বেতন ছিল 10,000 টাকা, হয়েছে 12,500 টাকা। তার মানে বেড়েছে কত, 2,500 টাকা। কত টাকার উপর, 10,000 টাকার উপরে, ইন্টু 100 দিয়ে গুণ করো, একটা দুটো সমান সমান 25%। তাহলে সরস্বতীর বেতন বৃদ্ধি হয়েছে কত, 25%, মানে বলেছে কত, X%। এবার দেখো বলেছে যে এই সমীকরণটা বসাও, X - Y, X কত আমার 25, Y কত আমার 20। তাহলে 25 - 20 বাই নিচে Y হবে, অর্থাৎ 20 ইন্টু 100। তাহলে এটা কাটাকাটি করলে মানে উপরে আসবে কত আমার 5/20 ইন্টু 100, একটা দুটো 5, অর্থাৎ আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে 25%। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো বলেছে চতুর্থানুপাত কত হবে, একদমই সোজা, 15/10 সমান কত হয়ে যাবে, 12/x। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 15x সমান 10 গুণ 12, তাহলে x সমান হয়ে যাবে 10 গুণ 12/15। তাহলে এটার মান হয়ে যাবে 8। দেখো 12 10কে 120কে 15 ভাগ করলে 8 হয়ে যায় অ্যান্সার। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 8 দাগের কোশ্চেন। আচ্ছা 8 দাগের কোশ্চেনে হচ্ছে তোমার বার হয়ে যাবে হচ্ছে তোমার 964 মাথায়। ওকে, 964 মাথায় বার হয়ে যাবে। অ্যাকচুয়ালি টাইপ করার সময় না মাথায় বার ঠিক দেওয়া যায় না। ওকে, তো দেখো এই অঙ্ক সলিউশন তোমরা আশা করি করতে পারো। কিভাবে করতে হয়, পুরো সংখ্যাটা তোমার লিখতে হবে আগে, 78964, মাইনাস করতে হয় কোনটা, যেটুকুর মাথায় বার নেই, অর্থাৎ এখানে হচ্ছে তোমার 78, 7 আর 8-এর মাথায় বার নেই, তাহলে 7 8 বাদ দাও, বাই যে কটার মাথায় বার সে কটা নয়, একটা দুটো তিনটে নয়, যে কটার মাথায় বার নেই দশমিকের পরে শুধুমাত্র সে কটা 0 আসবে। কটার মাথায় বার নেই, তোমার একটার মাথায় বার নেই, তাহলে একটা 0 হয়ে গেল। দেখো 7-এর মাথায়ও তো বার নেই, আমি তোমাকে কি বললাম, দশমিকের পরে যে কটার মাথায় বার নেই সে কটা হয়ে যাবে। ওকে, তাহলে দশমিকের পরে তোমার একটাই বার নেই, তাহলে একটা 0 হয়ে যাচ্ছে। এবার এটাকে সলিউশন করতে হবে। আচ্ছা এখান থেকে বাদ দিলে 8 আর কত হলে 14, 6 হাতে আমার 1, সাথে রেখে 8 আর কত হলে 16, 8 আর 8 16, হাতে 1, 1 আর কত হলে 9, 8-এ, আর পড়ে থাকবে হচ্ছে তোমার 78, আর নিচে 9990। এটাকে যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাবে 2 দিয়ে কাটলে 39, 4 4 3 বাই 4 5
সরি 4 9 4 9 9 5। ওকে, আচ্ছা আচ্ছা, এবার তোমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। দেখো সবগুলোই 7 আছে, তার মানে কি আমার 7ই হবে অ্যান্সার। 7 যাবে, 7 বারই তো যাবে। এবার দেখো 7 বার যখন চলে গেল, নিচে আমার কি আসবে, 4995ই আসবে। 4995, 4995 অপশান বি একমাত্র কারেক্ট অ্যান্সার। 9 দাগের কোশ্চেন। আচ্ছা 9 দাগের কোশ্চেন হচ্ছে সব থেকে সোজা, জাস্ট একটা সূত্র দেওয়া আছে এখানে, যে সূত্রটা আমি তোমাকে অলরেডি লিখিয়ে দিয়েছি, যে a কিউব মাইনাস বি কিউব সমান সমান কী হয়ে যায়, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 183 মাইনাস 73 ইন্টু 73, যাই হোক এটাকে তুমি এ মনে করো, তাহলে এখানে কী লেখা আছে, 183 কিউব মাইনাস 73 কিউব বাই, নিচে দেখো 183 দুবার লেখা আছে, তার মানে 183 তার স্কোয়ার প্লাস 183 ইন্টু 73, তার মানে এ বি লেখা আছে 183 ইন্টু 73 73 প্লাস দেখো 73 স্কোয়ার লেখা আছে। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব যদি তুমি দেখো, তাহলে এটাকে এই হিসেবে তো আমি লিখে দিতে পারি, যে মনে করো এটা আমার এ, এটা আমার বি, তাহলে এটাকে আমি এরকম লিখে দিতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। লিখতে পারি কি পারি না? যদি পারি তাহলে এখানে দেখো সেম জিনিস লেখা আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে তো ডাইরেক্ট আমি এটার এটা কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমার কী পড়ে থাকবে, এ আর বির যে ডিফারেন্স সেটা, অর্থাৎ 183 মাইনাস 73, দ্যাট ইজ 110, অপশান বি কারেক্ট অ্যান্সার। এগুলো জাস্ট একদম তোমাকে সূত্রের উপর দিয়ে দিতে, সূত্র মনে রাখতে পারলে এই অঙ্কগুলো চুটকি মেরে হয়ে যায়। 10 দাগ, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বলেছে 2700 ডিগ্রি, বাহুর সংখ্যা কত? যারা জ্যামিতির ভিডিও দেখেছিলে, ত্রিকোণমিতি নয়, এনটিপিসির আমি যারা জ্যামিতির ভিডিও সলভ করেছিলাম, সেই জ্যামিতির ভিডিওতে কিন্তু এই অঙ্ক বহুবার এসেছে। তো আমি তোমাদেরকে বারবার বলবো, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, এগুলো এনটিপিসির যে রিসেন্ট এক্সাম হয়েছে সেটা ভালো করে তোমরা ফলো করে যাও, পরীক্ষার হলে তোমরা কমন পাবে। ডিজিট কমন না পেলেও টাইপ তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? আর যদি তোমরা সমস্ত কোশ্চেন কমপ্লিট করে যেতে পারো, তাহলে তার কোনো কথাই নেই। 25টা কোশ্চেন আসলে তার মধ্যে তোমরা মিনিমাম 22টা থেকে 23টা কোশ্চেন ইজিলি করে আসতে পারবে। ওকে, তো দেখো এই অঙ্কটা কীভাবে করবো, বলেছে কি সুষম বহুভুজের সমস্ত অন্তঃকোণের সমষ্টি। দেখো সমস্ত অন্তঃকোণের সমষ্টির একটা রুল আছে বা একটা ফর্মুলা আছে, সমস্ত অন্তঃকোণের সমষ্টি কী হয়ে যায়, n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। কত হয়ে যায়, n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে এটার মানে কত দেওয়া আছে আমার, 2700। তাহলে n-2 সমান সমান কী লিখতে পারি, 2700 ডিগ্রি, ডিগ্রি আছে কিন্তু, বাই 180 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কাটো, 0 0 কাটো, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3 0, আর 2 দিয়ে কাটলে 15। তাহলে n সমান সমান কী হয়ে যাবে আমার 17, কারণ এপাশে 15 আছে, আর -2 পাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 17। n মানে কি আমাদের বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা কতগুলো আছে, 17টা। 11 দাগের কোশ্চেন, বলেছে এ ও বি 18 দিনে একটি কাজ করতে পারে, বি ও সি 15 দিনে কাজ করতে পারে, এ আর সি 12 দিনে করতে পারে। তিনজনে একসাথে কাজ করলে কত সময়, মানে তিনজনে একসাথে কাজ করলে সময় কতদিন লাগবে? আচ্ছা, তিনজনে একসাথে কাজ করলে টোটাল কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? ওকে, দেখো এ আর বি দুজনে যদি একসাথে কাজ করে তাহলে কমপ্লিট করে 18 দিনে, বি আর সি যদি একসাথে কাজ করে তারা কমপ্লিট করে 15 দিনে, এ আর সি যদি একসাথে কাজ করে তারা কমপ্লিট করে হচ্ছে 12 দিনে। যেহেতু আলাদা আলাদাভাবে দেওয়া আছে, তাহলে আমি কাজের যে টোটাল কাজ সেটা আমি কত ধরে নেবো, এদের লসাগু, আর সেটা কত হয়ে যাবে আমার, এদের লসাগু করলে 180, হ্যাঁ 180, লসাগু কত হয়ে যাবে 180। এবার দেখো যেহেতু এ বি 18 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে প্রতিদিন ওরা কাজ করবে কতটা করে, আমার অবশ্যই 10 ইউনিট করে কাজ করবে। 18 দিনে যদি 180 ইউনিট কাজ করতে পারে, তাহলে এক দিনে কতটা কাজ করবে, 10 ইউনিট। বিআরসি কাজ করবে তোমার 12 ইউনিট, আর এআরসি কাজ করবে তোমার 15 ইউনিট। মাঝখান থেকে ইনি কোথার থেকে আসলো, এটা তো প্লাস হবে। ওকে,
তাহলে দেখো এ বি প্লাস বিসি প্লাস এসি তিনজনের টোটাল কাজ করছে তোমার 22, 15, 27, 37 37 ইউনিট কাজ করছে কয়জনে? দেখো এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস আর এ প্লাস সি। তাহলে দেখো সবাই দুবার করে আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দেখো 2 কমনের 2a প্লাস বি প্লাস সি, সবার থেকে তো 2 হয় আমার, 2a প্লাস 2b প্লাস 2c, সেখান থেকে আমি 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি সমান সমান 37। তাহলে a প্লাস বি প্লাস সি এর যে ক্যাপাসিটি সেটা কত আমার? অবশ্যই হাফ হয়ে যাবে, 2 এপাশে চলে গেলে। দেখো ডবল কাজ করছিল বলে 37 দিনে করছিল, মানে 37 ইউনিট কাজ করছিল। তাহলে হাফ করে দিলে কত হয়ে যাবে? হাফ করে দিলে 37/2 রাখো, ঠিক আছে। এটা হচ্ছে ওদের প্রতিদিনের ক্যাপাসিটি। এবার বলেছি একসাথে কাজ করলে কতদিন সময় লাগবে। টোটাল কাজ কত আমার? 180 ইউনিট কাজ করবে, আর প্রতিদিন ওরা কাজ করতে পারে 37/2 ইউনিট করে। তাহলে আলটিমেটলি 180 গুণ এই দুইটা পাল্টে কি উপরে চলে যাবে আর নিচে পড়ে থাকবে 37, অর্থাৎ 360/37। অর্থাৎ প্রথমে দেখো 10 বার গেলে 370 হয়ে যাবে, মানে 9 বার যাবে। 9 বার যাচ্ছে, তার 9 দিয়ে দেখো একটাই আছে, অপশান বি। 9 বার গেলে তোমার 27/37। বোঝা গেছে? 12 দাগের কোশ্চেন বলেছে নিম্নলিখিত ডেটার মোড কত? এই যে নর্মাল যে ডেটা দেওয়া আছে এর মোড খোঁজা সব থেকে বেশি সোজা, সব থেকে বেশি বার দেবে কোন নাম্বারটা এসেছে। এবার এই তার মানে এই নয় যে তুমি এইভাবে খুঁজে 66 একবার এসছে বাকি 66 আগে খুঁজে নিই তারপরে লিখবো, একদমই না, অপশানে চলে যাবে। এইভাবে খুঁজে তোমার প্রত্যেকটা নাম্বার খুঁজতে হবে, আর অপশান অনুযায়ী করলে তোমাকে 4টে নাম্বার খুঁজতে হবে। দ্যাট ইজ প্রথমে কি আছে? 74। 74 কতবার আছে? একবার দেখতে পাচ্ছি, দুবার, তিনবার, ওকে 74 দেখতে পেয়েছি আমি 3বার। 84 কতবার আছে? 84 আছে আমার একবার, দুবার, তিনবার, 84 আছে আমার 3বার। আচ্ছা 83 কতবার আছে? 83 একবার, 2, 3, 4, 5। আচ্ছা 83 আছে 5বার, আর 90 আছে একবার, দুবার। তাহলে আলটিমেটলি আমার 83 আছে কতবার? 5বার। তাহলে মোট গন্ধ হয়ে যাবে সব থেকে বেশিবার যে আছে, অর্থাৎ 83। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 13 দাগের কোশ্চেন বলেছে একটা চতুর্ভুজ ABCD যার AB 17, BC 8, CD 9 আর AD 12 এবং AC 15 মিটার সেমি হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? একটা চতুর্ভুজ আগে আঁকো। এটা মনে করো একটা চতুর্ভুজ, ঠিক আছে। দেখো চতুর্ভুজ আমি যেমন খুশি তেমন আঁকতে পারি, আমার ইচ্ছা। ABCD নাম দিয়ে দাও, A B C D। AB 17 সেমি, AB এটা বলেছে 17 সেমি, BC 8 সেমি, CD 9 সেমি, AD 12 সেমি, আর AC একটা বাহু যোগ করতে হবে আমার এখান থেকে। এসিকে যদি যোগ করে দিই তাহলে সে বলেছে 15, বলেছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, চতুর্ভুজের ক্ষেত্রফল তো নির্ণয় করতে হবে, কিভাবে করব? তোমাদের ট্রিপলেট মনে আছে? 3, 4, 5-এর ট্রিপলেট মনে আছে? 3, 4, 5। তাহলে প্রত্যেককে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে এই ট্রিপলেটটা আমার কী এসে দাঁড়াবে? 3 3-এ কত হয়ে যাবে? 9, 3 4 12, 3 5 15। তাহলে একটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত 9 12 15 হয়ে যাচ্ছে। 9 12 15 আছে, তার মানে আমি বলতে পারি এটা কি একটা সমকোণী ত্রিভুজ। আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করতে পারবো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করতে পারবো, খুব সোজা। তাহলে আলটিমেটলি আমি এইটুকু পেয়ে গেছি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এইটা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। এবার দেখো এটাও একটা সমকোণী ত্রিভুজ, 8 15 17, এটাও একটা ট্রিপলেট হয়, ঠিক আছে, এটাও একটা ট্রিপলেট হয়। তাহলে দুটোই আমার সমকোণী ত্রিভুজ, তাহলে হয়ে গেল। এবার তোমার ক্ষেত্রফল বের করা খুব সোজা। প্রথম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত আমাদের? 9 আর 12-এর মধ্যে যে কোনো একটাই ধরতে পারো। 3টে বাহুর মধ্যে সবথেকে বড় যে হয় সে হয়ে যায় হচ্ছে তোমাদের অতিভুজ, বাকি দুটো বাহু তুমি যা খুশি ধরতে পারো। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মনে করো 12 × 9 প্লাস, যেহেতু দুটো একসাথে করতে হবে তাহলে এটাও করে দাও, হাফ ইন্টু, যেহেতু 17 নম্বর মানে 17 যে সেমি এই বাহুটা তোমার অতিভুজ হবে, দুটোর মধ্যে যে কোনো একটা লেখো, 8 × 15। ক্লিয়ার? তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 4, 6 নং 54 হয়ে গেল, আর 4 15 60, 54 আর 60 হয়ে যাবে তোমার 114। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 14 দাগের কোশ্চেন,
একটি পাইপ বলেছে 15 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভরে, আর একটা পাইপ 24 ঘন্টায় খালি করে দেয়। ওকে, একটা পাইপ আছে মনে করো এ পাইপ, সে 15 ঘন্টায় ভর্তি করে, আর একটা পাইপ বি পাইপ আছে, সে হচ্ছে মাইনাসের পাইপ, খালি করে, সে 24 ঘন্টায় খালি করে দেয়। ওকে, তাহলে টোটাল যে জল ধরে সেটা কত ধরবো আমি? 120। এর ক্যাপাসিটি কত করে? প্রতি ঘন্টায় 8 ইউনিট করে জল ভরে। হ্যাঁ, 8 ইউনিট করে জল ভরে, এটা 120 হবে, আমি ভুল করে 24 লিখেছি। আর বি এর ক্যাপাসিটি প্রতি ঘন্টা সে 5 ইউনিট করে জল বের করে দেয়। ওকে, 5 24 120, প্রতি ঘন্টায় 5 ইউনিট করে বের করে দেয়। তাহলে আলটিমেটলি আমার প্রতি ঘন্টায় জল ঢোকে কতটা করে? 3 ইউনিট করে। টোটাল ভরতে হবে আমার 120 ইউনিট, জল ঢোকে 3 ইউনিট করে, টোটাল আমার টাইম লাগবে 40 আওয়ার্স। অপশান সি। 15 দাগের কোশ্চেন। একটি সমবৃত্তাকার সিলিন্ডারের তলের ব্যাসার্ধ 20% কমানো এবং উচ্চতা 125% বাড়ানো হলে আয়তনের শতকরা বৃদ্ধি কত? সবার আগে সিলিন্ডারের যে ভলিউম সেটার ক্ষেত্রফলের সূত্র, মানে আয়তনের সূত্র কী হয়ে যায়? সিলিন্ডারের যেটা আয়তন, আয়তনের সূত্র ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, এটা হচ্ছে পুরনো, মনে করো পুরনো যে সিলিন্ডার আসবে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ। নতুন যে সিলিন্ডারটা তোমার তৈরি হবে, এইসব কমানো বাড়ানো করা হলে তার ক্ষেত্রফলে পাই অবশ্যই থাকবে, পাই তোমার কনস্ট্যান্ট থাকে, আর সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। মনে করো সেক্ষেত্রে আমার বড় হাতের আর হচ্ছে, আর এইচও বড় হাতের হচ্ছে, এইটা। এবার দেখো চেঞ্জ হচ্ছে কি, তোমার আর চেঞ্জ হচ্ছে, আর স্কোয়ার হবে এটা, আর এইচ চেঞ্জ হচ্ছে, পাই কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তাহলে শুধুমাত্র চেঞ্জ কী হয়? আর এইচ, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা চেঞ্জ হয়। মানে ভলিউম বাড়বে না কমবে তা ডিপেন্ড করবে, হয় ব্যাসার্ধ কম বেশি হলে কম বেশি হবে, উচ্চতা কম বেশি হলেও কম বেশি হবে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি যে পাইকে আমার আর দরকার নেই। 20% কমানো মানে 1/5, আর 125% দেখো 20% মানে কি 1/5 হয়, আর 25% মানে তোমার 5/4 হয়। তার মানে ব্যাসার্ধ 20% কমানো মানে 5-এর থেকে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এবার দেখো ব্যাসার্ধে কী থাকে? স্কোয়ার থাকে না, তাহলে এটা দুবার লিখতে হবে। আর উচ্চতা তোমার একবারই লেখা থাকে, অর্থাৎ 4-এর জিনিস কত হয়ে যাবে? 9 হয়ে যাবে, কারণ 4-এর উপর আবার 5 বাড়ানো হচ্ছে 125%। এবার করে দাও, 5 5 25, 4 25 100, 4 4 16, 9 16 হয়ে যায় 144। তার মানে আগে যদি 100 ছিল, বর্তমানে কত? 144 হয়ে যাচ্ছে আয়তন। তার মানে আমার বাড়ছে কতটা? 44%। ওকে, 44% বেড়ে যাচ্ছে। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 16 দাগ। একটি ডেটায় গড় মোড বলেছে, গড়ের চেয়ে 6 বেশি। মিডিয়ান যদি তোমার 13 হয়, তাহলে সেই ডেটার মোড কত? মোড গড়ের চেয়ে 6 বেশি, তার মানে আমি লিখতে পারি কি? মোড বেশি হবে, মোড মাইনাস মিন, মিন মানে গড়, সমান সমান 6 বেশি। এবার যে এম্পিরিক্যাল যে সূত্রটা আছে, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে এক কাজ করো, দুপাশেই তুমি একবার করে এপাশেও একটা মিন বাদ দাও, আর এপাশেও একটা মিন বাদ দাও। তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে মোড মাইনাস মিন সমান সমান 3 মিডিয়ান, আর এখানে দেখো 3 মিন হয়ে যাচ্ছে, তাহলে 3 মিডিয়ান। আচ্ছা, 3 মিডিয়ান আর লিখবো না, মিডিয়ানের মান দেখো বলে দিয়েছে। মিডিয়ান কত আমাদের? 13, তাহলে 3 গুণ 13 মাইনাস 3 মিন। আচ্ছা, মোড মাইনাস মিন দেখো বলা আছে 6, মোড মাইনাস মিন 6 বলা আছে, তাহলে 6 ইজ ইকুয়াল টু 3 13 39 মাইনাস 3 মিন। তাহলে এখান থেকে 39 এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে? মাইনাস 33। 33 সমান সমান মাইনাস 3 মিন। তাহলে এপাশ থেকে আমার মিন পড়ে থাকবে শুধুমাত্র, আর এপাশে 3 কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 33 বাই মাইনাস 3, মাইনাস মাইনাস কাটো, 3 দিয়ে কাটলে 11। তাহলে মিন সমান সমান 11 হয়ে গেল। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 17 দাগ বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কদ্বয়ের যোগফলের 7 গুণের সমান। অঙ্কদ্বয় অদল বদল করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার চেয়ে 18 কম হয়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল কত? ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক এটা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক। আমি এখনও পর্যন্ত গ্রুপ ডিতে যত অঙ্ক করেছি তার মধ্যে টপ 5-এর মধ্যে একটা অঙ্ক এটা। এটা তোমরা শর্টকাটভাবে এখান থেকে অপশান টেস্ট করেও করতে পারবে না, কারণ অঙ্কদের গুণফল দেওয়া আছে। তোমাকে গুণফল বের করতে গেলে সবার আগে সংখ্যা দরকার, আর তারও আগে তোমাদের বেসিক বোঝা দরকার। বেসিক না বুঝলে অঙ্ক বুঝবে না, ঠিক আছে? তো সবার আগে বেসিক বোঝো আগে। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা, দেখো 2 অঙ্কের সংখ্যা কীভাবে তৈরি হয়? একটা 2 অঙ্কের সংখ্যাকে আমরা 25কে 2 অঙ্কের সংখ্যা বলতে পারি।
2 অঙ্কের সংখ্যা, দেখো এটাকে বলা হয় এককের ঘর, এটাকে বলা হয় দশকের ঘর। একদম ছোটোবেলায় বাচ্চাদের যেভাবে বোঝায় সেভাবে বোঝো। দশকের ঘর, তাহলে দেখো দশকের 2কে আমরা কি বলি 20, তার সাথে 5 যোগ করে 20 আর 5 25। তার মানে এটাকে ভেঙে লিখলে 20 + 5 সমান সমান কী হয় 25, 25 হয় তো। আর দশক মানে কি দেখবে সবসময় এটা 10-এর মাল্টিপলে চলে এই অঙ্কটা, মানে এই 2 যেটা লিখেছি না, 2-এর মান কত, স্থানীয় মান কত তোমার 20 হবে তো এটা। তাহলে এটা দেখবে সবসময় 10-এর মাল্টিপ্লাই চলে, তার মানে এটাকে আমরা বলতে পারি 10 × 2 + 5, ঠিক আছে। এবার আমরা তো সংখ্যাটা জানি না কত, কিন্তু আমরা তো জানি এটা 10-এর মাল্টিপল হবে। তার মানে আমার 2 অঙ্কের সংখ্যার প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে আমাদের, দেখো 2 অঙ্ক, সবার আগে তো 2 অঙ্ক, আমরা তো জানি না 2 অঙ্ক কত। তাহলে মনে করো একক আর দশক, এককের ঘরে আর দশকের ঘরে, দশকের ঘরে মনে করো এক্স আর এককের ঘরে কত ওয়াই, এটুকু ক্লিয়ার। একটা সংখ্যাকে আমি 12 ধরছি, 12 মানে কি, 1কে আমি এক্স ধরেছি আর 2কে আমি ওয়াই ধরেছি, যেহেতু আমি সংখ্যাটা জানি না। তার মানে এখান থেকে আমি সংখ্যা দুটো কী কী ধরতে পারি, যে অঙ্ক দুটো আছে। সংখ্যা কিন্তু আমার একটাই, একটি 2 অঙ্কের সংখ্যা, এর মধ্যে প্রথম অঙ্কটা আমাদের এক্স, দ্বিতীয় অঙ্কটা আমাদের ওয়াই, এটুকু ক্লিয়ার। এবার প্রথম অঙ্কটা এক্স মানে কি, এটা 10-এর মাল্টিপলে চলবে, যেরকম এইটা 25কে আমরা 10 × 2 বলেছি, তার মানে দেখে 2কে আমরা এক্স ধরেছি, তাহলে এটুকু আমি কি বলতে পারবো 10x। এটা গেল প্রথম অঙ্ক 10x। বলেছে অঙ্কদ্বয়ের যোগফল 7 গুণের সমান। একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কদ্বয়ের যোগফলের 7 গুণের সমান। ভালো কথা, একটা 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কদ্বয়ের যোগফল করি আগে, মানে একটা 2 অঙ্কের সংখ্যা আগে লিখি, এই হচ্ছে 10x + y। এটা একটা 2 অঙ্কের সংখ্যা। দেখো সংখ্যাটা যদি আমি 45 হতো, তাহলে একে আমরা কী লিখতাম 40 + 5। আমি তোমাদের কি বলেছি, এটা সবসময় 10-এর মাল্টিপলে চলে, তার মানে 10 × 4 + 5, এটা তো 2 অঙ্কের সংখ্যাটা লিখলাম, 4 × 10 = 40 আর 5 = 45। তাই দেখো আমি তো সংখ্যাগুলো জানি না কোনটা কোনটা হবে, তাহলে আমি সেই ক্ষেত্রে আমি এক্স আর ওয়াই ধরেছিলাম, এক্স আর ওয়াই, এই 4-এর মান ধরেছি এক্স আর ওয়াইয়ের মান ধরেছি 5, মানে 5-এর মান ধরেছি ওয়াই। তাহলে 10x + y, এটা গেল কি আমার 2 অঙ্কের সংখ্যা। এটা বলেছে কার সমান, অঙ্কদ্বয়ের যোগফল, মানে x + y। 5 আর 4-এ 9 হয় যেরকম, সেরকম বলেছে 5 আর 4-এ 9, তার 7 গুণের সমান। তাহলে x + y, অর্থাৎ x + y এর 7 গুণের সমান × 7। এটুকু ক্লিয়ার হয়েছে। এবার দেখো এখান থেকে যদি আমরা সলভ করি, তাহলে 10x + y = 7x + 7y। 7x যদি এপাশে আসে তাহলে পড়ে থাকবে আমার 3x = y, ওপাশে গেলে মাইনাস হবে 6y। তাহলে x/y হয়ে যাবে আমার 2/1। ওকে, x/y = কি 2/1, মানে 2:1 এদের অনুপাত। এদের অনুপাত কত 2:1। তাহলে ভালো কথা, এবার জাস্ট বসিয়ে দাও একটাই, এর 10x + y বসিয়ে দাও। তাহলে কত আছে আমার 10x + y, এখানে 10 × 2 + y = কত দেওয়া আছে 1। তাহলে 10 × 2 = 20 আর 1 = 21। সংখ্যাটা 21ই যে সেটা কিন্তু বলতে পারি না, সংখ্যাটা ধরে নিচ্ছি 21 হবে বা 21-এর মাল্টিপলে চলবে, 21 হচ্ছে। এবার বলেছে অঙ্কদ্বয় যদি অদল বদল করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার চেয়ে 18 কম। এই সংখ্যাটা মনে করো 21, অদল বদল করলে কত হবে আমার 12 হবে। যেমন 43-এর উল্টো করলে 34 হয়, যেমন 76-এর উল্টো করলে আমার 67 হয়, তেমন 21-এর উল্টো করলে কত হবে আমার 12 হবে। বলেছে অদল বদল করার পরে এই যে ডিফারেন্সটা হয়ে যাবে কত আমার 18-র ডিফারেন্স। বলেছে প্রাপ্ত সংখ্যা, এই যে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার চেয়ে 18 কম। এখানে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার চেয়ে দেখো 9 কম হচ্ছে, তাহলে বলতে পারি 9-এর মান = যদি 18 হয়ে যায়, তাহলে 1 = 2, তাহলে 21 = আমি কত বলবো, অবশ্যই 42 বলবো। আর 12 = দেখো 24। দেখো মূল সংখ্যা যদি 42 হয়, 42-এর উল্টো কত হবে 24 হয়ে যাবে। এবার এদের মধ্যে ডিফারেন্সটা করে দেখো তোমার 18 হচ্ছে, তাহলে আমি সঠিক সংখ্যা আমার কত, অবশ্যই 42। এবার বলেছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল, সংখ্যাটি কত আমার 42। অঙ্ক কী কী 4 আর 2, এদের গুণফল কত 8, একদম 8 আনসার অপশান নেই, একদম সোজা অঙ্ক। জাস্ট বেসিকটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এইসব অঙ্ক একদম জলের মতো, কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে এই অঙ্কগুলো ভুল করে চলে আসে, অথবা হাতই দেয় না এই অঙ্কই। তো গ্রুপ ডিতে যদি তোমরা র্যাঙ্ক করতে চাও, তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের করতে হবে, তাও 30 সেকেন্ডের মধ্যে। আর যে নিয়মটা আমি তোমাদেরকে দেখালাম, এখানে কোনো সূত্র নেই, কোনো ট্রিক নেই, কিছুই নেই, জাস্ট সিম্পল নিয়ম। তোমরা মনে রাখতে যদি পারো বা যদি ভালো করে প্র্যাকটিস করো, একদম একদম খুব অল্প সময়ে করতে পারবে। ওকে, 18 দাগের কোশ্চেন। একজন ব্যক্তি 50টা কলম ও পেন্সিল কিনতে টোটাল আমার 273 টাকা খরচ করেছে। প্রতিটি কলমের দাম 6 টাকা ও প্রতিটি পেন্সিলের দাম হচ্ছে 5 টাকা করে। তাহলে তিনি কতটি কলম তিনি কিনেছিলেন। ওকে, বলেছে মোট 50টা কলম ও পেন্সিল কিনেছে, ঠিক আছে।
টোটাল মানে কিছু কলম কিনেছে আর তার মধ্যে কিছু পেন্সিল কিনেছে, তাহলে টোটাল তার দাম পড়েছে হচ্ছে 273 টাকা। এবার এখান থেকে তোমার দেওয়া আছে যে প্রতিটা কলমের দাম 6 টাকা করে আর প্রতিটা পেন্সিলের দাম তোমার দেওয়া আছে 5 টাকা করে। তাহলে টোটাল তোমার কতগুলো কলম কিনেছে তাই বের করতে হবে। ওকে, মনে করো তিনি এক্সটি কলম কিনেছে, এক্সটি পেন কিনেছে, ঠিক আছে, কলম। আচ্ছা, কে ফর কলম দিয়ে দিচ্ছি আর পি ফর পেন্সিল। তাহলে পেন্সিল কতগুলো কিনবে? 50 মাইনাস এক্সটা। ওকে, তাহলে এক্সটা কলম, এক একটা কলমের দাম কত? 6 টাকা করে। তাহলে 6x প্লাস 50 মাইনাস এক্স, এক একটা পেন্সিলের দাম কত করে? আমার 5 টাকা করে, সমান সমান টোটাল দাম কত দাঁড়াবে আমার? 273 টাকা। ওকে, তাহলে 6x প্লাস 250 মাইনাস 5x সমান সমান 273। তাহলে এখান থেকে আমার দাঁড়ালো কি? 6x থেকে মাইনাস 5x চলে গেলে একটা এক্স পড়ে থাকবে, এক্স সমান সমান 273, ওপাশে 250 গেলে মাইনাস হবে, সমান সমান কত হয়ে যাবে? 23। তাহলে এক একটা মানে কতগুলো কলম কিনেছিলেন তিনি? 23টা কলম কিনেছিলেন, তাই তো বের করেছি আমরা। কে সমান সমান কলম কতগুলো? এক্সটি ধরেছিলাম, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 23। এটা গেল একটা নিয়ম। এবার তোমরা যারা অ্যালিগেশন করতে পারো, অ্যালিগেশনে আরও সোজা হয়ে যায়, এক্স ফেক্স ধরার কোনো দরকার পড়ে না। অ্যালিগেশনে কীভাবে করে বলেছে? টোটাল হচ্ছে 50টা কলম, এক একটা কলমের দাম 6 টাকা আর এক একটা পেন্সিলের দাম 5 টাকা করে। মনে করো তিনি সবগুলো কলম কিনে ফেলেছেন, তাহলে 50টা কলমের দাম কত হবে? 300 টাকা হবে। ওকে, এবার মনে করো তিনি কলম না, এবার তিনি সবগুলো পেন্সিল কিনে ফেলেছিলেন, তাহলে 50টা পেন্সিলের দাম কত হবে? 250 টাকা হবে। 250 টাকা হবে কি না? অবশ্যই 250 টাকা হবে। এবার আলটিমেটলি তিনি খরচ করেছিলেন কত টাকা? 273 টাকা। তাহলে মাঝখানে লিখবে 273। এবার এদিক থেকে বিয়োগ করে এপাশে লিখবে, এদিক থেকে বিয়োগ করে এপাশে লিখবে। তাহলে এপাশ থেকে বিয়োগ করলে কত হবে? অ্যাকচুয়ালি বড়টা থেকে ছোটোটা বাদ দেবে সবসময়। এদের ডিফারেন্স কত? আমার 23। এপাশে আমি কিন্তু কলমের করেছিলাম, ঠিক আছে, এটা মনে রাখবে, কলম আর এপাশে পেন্সিল, আর এপাশে আমার বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত? 27 টাকা। ওকে, তাহলে এদের যে কেনার যে অনুপাত বা পিসের যে অনুপাত সেটা হবে 23:27। তাহলে টোটাল করলে আমার কত হয়ে যাচ্ছে দেখো? 50। তাহলে এখানে সে 50টাই তো বলেছে, তার মানে কলম কত পিস হচ্ছে? আমার 23 পিস, আর পেন্সিল কত পিস হচ্ছে? আমার 27 পিস। অপশান সি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো ত্রিকোণমিতির একটা অঙ্ক বলেছে সাইন 70 ডিগ্রি মাইনাস 2 সাইন কিউব 70 ডিগ্রি বাই 2 কস কিউব 70 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি এর মান কত? এখান থেকে একটা ছোট্ট ফর্মুলা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কস 2 থিটার, ঠিক আছে, কস 2 থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আবার এটাকেই আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। কস 2 থিটার দুটো ফর্মুলা, একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে 2 কস স্কোয়ার মাইনাস 1 থিটা। এর আরও ফর্মুলা আছে, সেগুলো লিখলাম না, আপাতত এইটুকুর জন্য জাস্ট এইটুকু মনে রাখো। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো সাইন 70 ডিগ্রি কমন নাও উপর থেকে, সাইন 70 ডিগ্রি কমন নিলে এখানে পড়ে থাকবে কি? 1 মাইনাস 2, দেখো সাইন কিউব 70 ডিগ্রি মানে কি? সাইন 3টে আছে, তার থেকে একটা বাইরে নিয়ে গেছে আর দুটো পড়ে থাকবে, তাহলে 2 সাইন স্কোয়ার 70 ডিগ্রি বাই নিচে কী হয়ে যাবে আমার? এখান থেকে তুমি কমন নেবে কস 70 ডিগ্রি। ওকে, কস 70 ডিগ্রি এখানে পড়ে থাকবে, দেখো 3টে কস স্কোয়ার আছে, তার মানে এখানে পড়ে থাকবে আমার 2 কস স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো সেম দেখতে পাচ্ছ এই জিনিস চলে এসছে যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, থিটা সমান সমান 70 ডিগ্রি এখানে, ঠিক আছে। দেখো সব থিটার মানে তোমার 70 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি এটা কি? কস 2 থিটা, এটাও আমার কি? কস 2 থিটা হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট এখান থেকে আমি এই দুটো কেটে দিতে পারি। তাহলে আলটিমেটলি আমার এখানে পড়ে থাকছে সাইন 70 ডিগ্রি বাই কস 70 ডিগ্রি। সাইন বাই কস মানে আমরা কী জানি? ট্যান, আর 70 ডিগ্রি পড়ে থাকবে, তার মানে ট্যান 70 ডিগ্রি। অপশান বি কারেক্ট আনসার। 20 দাগ, 20 দাগে কী বলেছে? যে 3 জন পুরুষ 2 জন মহিলা 8 দিনে একটা কাজ করতে পারে। ওকে, 3p প্লাস 2m, এরা 8 দিনে একটা কাজ করতে পারে। আবার অপর দিকে 2 জন পুরুষ ও 3 জন মহিলা প্লাস 3m একই কাজে 10 দিনে করতে পারে, তার মানে সেম কাজ হয়ে গেল, 10 দিনে কাজ করছে, এই দুটো কি আমার সমান? তাহলে এখান থেকে আমি লিখতে পারি 24p প্লাস 16m সমান সমান কী হয়ে যাবে?
20p প্লাস 30m। তাহলে পি এপাশে চলে আসলে 4p পড়ে থাকবে, 4p সমান সমান 16m ওদিকে গেলে 14m পড়ে থাকবে। দেখো 16 পাশে গেলে মাইনাস হবে, তাহলে 16 তোমার 30-এর থেকে 16 বাদ দিলে 14m পড়ে থাকবে। তাহলে p/m সমান সমান কী হয়ে যাবে 7/2। পি এর ক্যাপাসিটি 7 ইউনিট, এম এর ক্যাপাসিটি 2 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক কী হয়ে যাবে, যে কোনো এক জায়গায় বসিয়ে দাও। 3p প্লাস 2m, একে গুণ করছি কত দিয়ে আমি 8 দিয়ে, তাহলে 3p 3 গুণ 7 যোগ 2 গুণ 2, এটা হয়ে যাবে কি আমার 8। তাহলে 3 7 21 আর 2 2 4, 21 আর 4 25, 25 গুণ 8, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার কি বলেছে এখানে যে 2জন পুরুষ ও 1জন মহিলা একই কাজ কত দিনে শেষ করবে। আমার টোটাল ওয়ার্ক কত 25 গুণ 8, 8 25 200, 200 আর লিখলাম না, ভাঙাই থাকে এখানে, ঠিক আছে। 25 গুণ 8 আর 2জন পুরুষ মানে 2p প্লাস 1m, তাহলে পি এর ক্যাপাসিটি কত করে আমার 7 করে। তাহলে এখানে আমি লিখে দেবো কি 2 গুণ 7 যোগ 1জন মহিলা মানে 2, তাহলে 25 গুণ 8 বাই নিচে হবে 7 2 14 আর 2 16, 4 দিয়ে কাটলাম 2, 1 মিনিট, এটা তো তোমার 8 দিয়েই কেটে যায়। তাহলে 8 দিয়ে টোটালটাকে কাটলে কত যাবে 2, তার মানে 12.5। তাহলে টোটাল কাজ তোমার শেষ করতে টাইম লাগবে 12.5 দিন। বোঝা গেছে। নেক্সট 21 দাগের কোশ্চেন বলেছে 2 এবং -3 হলো একটি দ্বিঘাত সমীকরণের মূল, সমীকরণটি নির্ণয় করো। দেখো ফার্স্ট অঙ্কে আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা সমীকরণের স্ট্রাকচার কী হয়, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা। আলফা আর বিটা কি, এগুলো হচ্ছে সমীকরণের মূল, সমান সমান 0। তাহলে এখান থেকে x² মাইনাস আলফা প্লাস বিটা মানে 2 প্লাস -3 এক্স প্লাস 2 গুণ -3 সমান সমান 0 হবে। তাহলে এটা আমরা লিখতে পারি x², দেখো 2-এর থেকে যদি আমার 3 চলে যায় -1 পড়ে থাকবে, তাহলে -1 আর এই মাইনাস সমান সমান +1 হয়ে যাবে। তাহলে +1 মানে প্লাস এক্স প্লাস 3 2 6 -6 মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ -6 ইজ ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস এক্স মাইনাস 6, x² প্লাস এক্স মাইনাস 6, x² প্লাস এক্স মাইনাস 6, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা এগুলো x², ওকে 2 নাই কিন্তু, এগুলো সব x² হবে। ওকে বোঝা গেছে, সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি। নেক্সট বলেছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিক মেয়াদে সুদ চক্রবৃদ্ধি হলে 16,000 টাকা এক বছরে কত হয়ে যাবে। দেখো এনটিপিসির যে এক্সাম তোমাদের হয়েছিল 2025-এর, তার গ্র্যাজুয়েট লেভেলের আমি কিন্তু সমস্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অঙ্ক করিয়ে দিয়েছি। তো যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও। ওই ভিডিওটা তোমরা যদি ভালো করে যাও তো হার্ডলি এমন কোনো কোশ্চেন আছে যেটা তোমাদের বাঁধবে। প্রায় সমস্ত ধরনের টপিক কিন্তু ওই একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করানো আছে। তো আমি তোমাদেরকে বলবো যে দেখে যাও। আমি তোমাদেরকে বললাম এনটিপিসি আর লিখেছি এনটিসিপি, ওকে এনটিপিসি। দেখো তো অঙ্কে ফিরে আসি, বলেছে বার্ষিক 20%, তাহলে আমাদের রেট কত 20%, চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক মানে 1 বছরে 2বার দেবে, 1 বছরে 2বার দেবে। এই যে রেটটা এটা তোমার 1 বছরের, মানে টোটাল 1 বছরে তোমার 20% দিতে হবে, কিন্তু আমার যে সুদ দিতে হচ্ছে অর্ধবার্ষিক মানে বছরে 2বার 6 মাস অন্তর অন্তর। তাহলে রেট আমার কী হয়ে যাবে 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে 10%। 1 বছরের চেয়েছে, 1 বছরে আমি কবার দিচ্ছি 2বার দিচ্ছি, তাহলে 10% মানে 1/10, অর্থাৎ 10 টাকা কত হয়ে যাবে 11 টাকা হয়ে যাবে। যেহেতু 2বার তাহলে স্কোয়ার করো 100, আর এটা হয়ে যাবে 121, 121। দেখো 16,000 টাকা, আসল কত 16,000 টাকা, আর 1 বছরে কত হয়ে যাবে তাই বের করতে বলেছে। 1 বছরে কত হয়ে যায় সেটা 121 টাকা হয়ে যায় যখন 100 টাকা থাকে। তাহলে আসল বলেছে 16,000, কত গুণের একটা দুটো কেন 160 গুণ 160, তাহলে এবার সব আমার নিশ্চয়ই 160 গুণ হয়ে যাবে। তাহলে এটা আমরা করলে 16কে 16 6, হাতে আমার 1 থাকে, 16 দুগুণে 32 থাকে, 33-এর 3 থাকে আমার 3, 16কে 16 আর 3 19, 19,360 টাকা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 23 দাগের কোশ্চেন, দুটি ত্রিভুজ আছে, এই যে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে ABC, ABC, আর একটা দেওয়া হচ্ছে PQR। এদের যে বাহুর যে অনুপাত দেওয়া আছে BC/QR, অর্থাৎ BC এটা হচ্ছে 1 ইউনিট, এটা হচ্ছে তোমার 5 ইউনিট।
বলেছে এই ত্রিভুজের এরিয়া আর এই ত্রিভুজের এরিয়া কত হবে। এই ত্রিভুজের এরিয়া দেখো, যখন কোনো ত্রিভুজের, দেখো অ্যাকচুয়ালি যখন দুটো ত্রিভুজ তোমার সদৃশ বা সিমিলার হয়, দেখো সিমিলার বলা আছে, বাংলায় বলা আছে সদৃশ। যখন দুটো ত্রিভুজ সিমিলার হয় তখন তাদের বাহুর যে অনুপাত হয়, তাদের ক্ষেত্রফলের অনুপাতের মানে বাহুর অনুপাত কী হয়ে যাবে, মানে ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে বাহুর অনুপাতের স্কোয়ার। ওকে, এটা যদি 1 হয় তাহলে ক্ষেত্রফল কী হবে, 1 এর স্কোয়ার মানে 1 হয়ে যাবে। এটা যদি 5 হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 5 এর স্কোয়ার। অ্যাকচুয়ালি এদের সব কিছুর অনুপাত সেম টু সেম হয়, এটা 1 মানে এটা 5। এটা যদি তোমাদের সেম মানে সেম অনুপাতেই কিন্তু সব কিছু চলবে। তাহলে এরিয়ার ক্ষেত্রে কী হয়েছে, এরিয়ার ক্ষেত্রে তো আমাদের স্কোয়ার আসে। তাহলে প্রথমে পি কিউ আর বলেছিল, পি কিউ আর বাই এরিয়া, পি কিউ আর বাই এবিসি। তাহলে পি কিউ আর এর বাহু কত আছে আমার 5 ইউনিট, 5 ইউনিট মানে কত হবে 5 এর স্কোয়ার, বাই নিচে কত হবে 1 এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে কত 25/1 সমান সমান কত 25ই লিখতে পারি আমরা। এই যে অপশান বি হবে কারেক্ট আনসার। 24 দাগ দেখো, বলেছে এর মান কত হয়। তোমাদেরকে বারবার বলেছিলাম যখন বেস আমার সেম হয় তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে 3/7, দেখো বেস সেম বলে পাওয়ারে পাওয়ারে যোগ করে দিলে, এখানে যদি যোগ চিহ্ন থাকতো তবে কিন্তু হতো না, যেহেতু গুণ চিহ্ন আছে তবেই বেস সেম থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর বেস সেম থাকলে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। ওকে, দেখো তাহলে 3/7 যেহেতু গুণ চিহ্ন আছে আর আমার বেস সমান আছে, তাহলে এটাকে আমরা 8 - 14 এই যে যোগ করে দিচ্ছি। আরে 8 যোগ -14 সমান সমান 8 - 14ই তো হয়, সেটাই আমি লিখেছি ওখানে। সমান সমান এ পাশেও কি আছে 3/7 3p - 3। দেখো যেহেতু দুপাশে আমার আবার বেস সেম, তাহলে আমি এই দুটোকে তুলনা করতে পারি জাস্ট যে এইটার এটা আমার সমান হবে। তাহলে 8 - 14 মানে -6, 1 মিনিট, -6 সমান সমান ওইদিকে 3p - 3। তাহলে -3 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এপাশে পড়ে থাকবে আমার -3 সমান সমান 3p। তাহলে p সমান সমান কত হয়ে যাচ্ছে 1, তাও আবার মাইনাসে -1। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 25 দাগের কোশ্চেন। আচ্ছা 25 দাগের কোশ্চেন হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন। বলেছে ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার HCF নির্ণয়ে ভাগফলগুলি হলো 1, 5 এবং 2 এবং শেষ ভাজক সংখ্যা হচ্ছে 15। দুটি সংখ্যার এলসিএম কত, দুটো সংখ্যা দেওয়া আছে। বলেছে যদি ভাগ পদ্ধতিতে তাদের HCF বের করতে যাই তাহলে ভাগফলগুলো হয় হচ্ছে আমার 1, 5, 2 আর ভাজক হয়ে যায় 15। শেষ ভাজক হচ্ছে 15, তাহলে সংখ্যা দুটির এলসিএম কত। এই অঙ্ক এক্স ধরে করা যায়, এক্স ধরে করলে অনেকটা বড় হয়ে যায়, একটু আমার কাছে জটিল মনে হয়, ঠিক আছে। তো এক্স ধরে না, একদম সিম্পল পাতি নিয়ম, তোমরা দেখো বেসিক নিয়ম যাকে বলে। মনে করো দুটো সংখ্যা দেওয়া আছে, একটা আছে 15 আর একটা আছে 40। ওকে, এবার এদের যদি তোমাকে বলা হয় ভাগ পদ্ধতিতে এদেরকে তুমি HCF নির্ণয় করো, কি করবে তুমি 15/40 করবে। প্রথমে কতবার যাবে, দুবার যাবে, 15 দুগুণে 30 হয়ে গেল। কত পড়ে আছে আমার এখানে 10 পড়ে আছে। তাহলে এই 10 তো আর 15-র মধ্যে যায় না, তাহলে 15কে আবার ভাগ করতে হবে। কতবার যাবে, একবার যাবে, 10 × 10 তাহলে কত হলো -5, মানে মাইনাস করলে 5 আসবে। তাহলে এই 10 আবার লিখতে হবে 10, তাহলে 5 দুগুণে আলটিমেটলি মিটে গেল, কত হলো আমার 10 হয়ে গেল। এই যে এইগুলো হচ্ছে তোমার ভাজক বলা হয় এগুলোকে, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়, এগুলো হচ্ছে তোমার ভাজক। আর এটার এই শেষ ভাজক, এখানে শেষ ভাজক 5 আর এখানে শেষ ভাজক দেওয়া আছে 15, বোঝা গেছে। এইটার কথা বলা আছে এখানে 15। আবার এগুলো হচ্ছে তোমার ভাগফল, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ভাগফল, দেখো। আর এটাই এখানে বলা হচ্ছে 1, 5, 2 মানে প্রথমে 1 তারপরে 5 তারপরে 2, এই যে ভাগফলগুলো বোঝা গেছে কীভাবে আসলো। এবার আমি দেখো প্রথমে একবার ভাগ করব, একটা আমার আসবে, এখানে আসবে তো কিছু একটা আসবে, সেটাকে আমি আবার এখানে আমার ভাগ করতে হবে, ভাগ করার পরে বিয়োগ করার পরে এখানে কিছু একটা আসবে, সেটাকে আমার আবার ভাগ করতে হবে এখান দিয়ে, ঠিক আছে। একবার, দুবার, তিনবার। শেষ ভাজক সংখ্যা আমাদের বলেছিল 15, তার মানে এখানে 15 হবে। আর শেষ ভাগফল কত 2, তাহলে দেখো 2 লাস্টে আসলে কী হয় আমাদের ভাগফল মিলে যায় না, তাহলে 15 দুগুণে কত হয়ে গেল 30 হয়ে গেল। এখানে তো মিলে যাচ্ছে, তার মানে এখানেও কত ছিল আমাদের, অবশ্যই 30 ছিল। এখানে কত ছিল 30 ছিল, এখানে যদি 30 থাকে তবেই আমার 15কে 2 দিয়ে গুণ করলে 30 হবে, আর 30 মিলে গেলে লাস্টে আমার ভাজক কত হচ্ছে 15। তাহলে কোথাও এখানেও 30 ছিল আমার, আর এই 30টা কোথা থেকে আসে দেখো, এই যে এই 10টা কোথা থেকে এসছে বলো তো, এইখানে ছিল না সেটা, আগে যে 10টাকে দিয়ে আমি যে 10টা তোমার ভাজক ছিল সেটাকে আবার ভাগ করছি, তার মানে এই 30টা কোথাও না কোথাও আমার এখানে হয়ে যাবে 30। এবার দেখো বিয়োগ, এইখানে তো আমার বিয়োগফলটা পড়ে থাকে না, তাহলে এখানেও আমার বিয়োগফল 15, আর ভাগফল কত বলেছিল সেকেন্ডের ক্ষেত্রে 5, তার মানে এখানে কত হয়ে যাবে 5।
3 5 15 অর্থাৎ 150। এখানে আমার কোথাও না কোথাও 150 হবে, কারণ দেখো দশককে 10 লিখেছি, 10 লেখার পরে বিয়োগ করে 5 এসছে, ঠিক আছে। তার মানে এমন কোন সংখ্যা যেটা এখানে আছে যাকে বিয়োগ করলে আমার 15 হয়, যার থেকে 150 বাদ দিলে আমার 15 আসবে। সংখ্যাটা হচ্ছে 165। 165 থেকে 150 বাদ দাও, 15 আসে। তাহলে দেখো এই 165টা কোথায় ছিল, এই 15টা কোথায় ছিল, এটা হচ্ছে প্রথমের ভাজক ছিল আমার। তাহলে এই 165 কোথায় আসবে আমার, এখানে আসবে 15, 165। এবার দেখো 165 প্রথম ভাগফল কত আমার 1, তার মানে এখানে 1 হবে। তার মানে এখানে আমার 100 নিশ্চয়ই 165 হবে, কারণ 165 কে 165। তাহলে 165 থেকে কত বিয়োগ করলে আমার 195 হয়, সরি 30 আসবে, 195। তার মানে দেখো একটা সংখ্যা আমি ধরেছিলাম 15 আর 40, সেই সংখ্যা দুটোকে আমি ভাগ করেছি। দেখো একটা সংখ্যা 165, 195, তাহলে সংখ্যা দুটো কি, একটা 165 আর একটা 195। এবার বলেছে কি এদের এলসিএম নির্ণয় করো। ওকে, এবার এদের এলসিএম নির্ণয় করতে হবে, তেমন কিছুই না। 165 আমার হচ্ছে 11-র মাল্টিপল হয়, ঠিক আছে। 165 কার হয় আমার 11-র মাল্টিপল, ঠিক আছে। তাহলে এর মধ্যে 11-র মাল্টিপল তুমি চেক করো। প্রথমে দেখো 11-র মাল্টিপল মানে কি, অল্টারনেট সংখ্যাগুলো যোগ করে বিয়োগ করতে হবে, হয় 0 আসবে, না হলে 11 দিয়ে ভাগ যাবে। ওকে, 2 আর 1 3, 5 আর 1 6, 3 থেকে 6 বাদ দিলে 3 হচ্ছে, তাহলে এটা হবে না। 4 আর 3 7, 5 আর 0 5, 7 থেকে 5 গেলে 2 থাকে, হবে না। 3 আর 2 5, 1 আর 0 1 হয়, তাহলে 5 থেকে 1 গেলে 4 হচ্ছে, এটাও হবে না। 4 আর 2 6, 5 আর 1 6, এটা হয়ে যাবে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল এদের এলসিএম কত, অপশান এ। সো থ্যাংক ইউ, এই ছিল আজকে তোমাদের টোটাল আই থিঙ্ক 25টা কোশ্চেনের সলিউশন। আই হোপ তোমরা ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা প্রতিটা কোশ্চেন বুঝতে পেরেছো। দেখো এই শিফটে কিন্তু অনেক ভালো ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে। এই শিফটের কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট ভালো লেভেলের ছিল, তো তোমরা একবার থেকে দুবার প্র্যাকটিস করো, তোমাদের উপকার হবে, ঠিক আছে। আর টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি আমি অলরেডি, তো তোমরা চ্যানেল জয়েন করে যেও, সেখান থেকে ডাউনলোড করে নাও যদি প্র্যাকটিস করতে চাও। আর ক্র্যাক ইওর জব ডিসকাশন নামে আরেকটা গ্রুপ তোমাদের খোলা আছে, কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সেখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অলরেডি আমরা 500টা সাবস্ক্রাইবার্স হিট করে দিয়েছি, তো 1000 সাবস্ক্রাইবার যেতে আর বেশি সময় লাগবে না, যদি তোমরা সাবস্ক্রাইব করো তবে। ওকে, সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।